ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া দ্বারা উপস্থিত আছে সম্মানিত কমিউনিটি নেতৃবৃন্দ, আপনারা জানেন আমি এখানে উপস্থিত আছি আজকে জনগণের অনেক রিকোয়েস্ট যে বর্তমানে 2024 ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে আমাদের কমিউনিটিতে খুব বেশি আতঙ্ক বিরাজ করছে। অনেকেই বলতেছে তাদের গ্রিন কার্ড চলে যাবে, অনেকেই ঘুম হচ্ছে না, অনেকেই বলছে সিটিজেনশিপ চলে যাবে। ওই বিষয়টাকে আমি ভয়টাকে সবার জয় করতে হবে, এই হিসাবে আমি ইমিগ্রেশন ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করেছি এখানে উপস্থিত হওয়ার জন্য। মেসেজটার জন্য আমাদের বাংলাদেশ সহ বহির্বিশ্বের বাংলাদেশি যারা যেখানে বসবাস করে আমেরিকা সহ সবার কাছে পৌঁছায়। কারণ বিভিন্ন ভাবে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম লোকে বিভিন্ন ভাবে মেসেজ দিচ্ছে এবং এটা খুব ধরনের মানে খুব যে ভালো প্রভাব ফেলছে। আমার পাশে আছেন ইমিগ্রেশন ইন্টারন্যাশনাল ডাইরেক্টর তরিকুল ইসলাম মিঠু, আমার পাশে আছেন অ্যাডভোকেট নাসির উদ্দিন, ইসলামিক কাউন্সিল অফ আমেরিকার প্রেসিডেন্ট এবং মদিনা মসজিদের প্রেসিডেন্ট, লসের সাবেক সেক্রেটারি, এবং আমার পাশে আছেন আমেরিকার বাংলাদেশ কমিউনিটির জেনারেল সেক্রেটারি আমাদের আমিন মেহেদি ভাই। আমরা শুধু কমিউনিটির পক্ষ থেকে চাচ্ছি আপনারা এই মেসেজটা জনগণের কাছে পৌঁছালে হবে কি কেউ আর বিভ্রান্তির শিকার হবে না। তো শহীদুল সাহেব যে কথাটা বললেন আপনারা সবার কথা একটাই, একটা গ্লেস যে বলতে হয় ট্রাম্প প্রশাসন 2025 সালে 20 জানুয়ারি দায়িত্ব নেওয়ার পরে যা হতে পারে, আমি সবসময় এক্সিস্টিং লতে যা আছে তাই কিন্তু এখনো বলবৎ আছে, এখনো নতুন কোন ল হয় নাই। যাদের কোনো কেস কোর্টে পেন্ডিং আছে তাদের ভয়ের কোনো কারণ নাই, যাদের কোনো কেস ইমিগ্রেশন সার্ভিস অফিসে পেন্ডিং আছে ভয়ের কোনো কারণ নাই, যাদের অ্যাসাইলাম কোনো সার্ভিসে পেন্ডিং আছে ইন্টারভিউ হয় না অপেক্ষায় আছে ভয়ের কোনো কারণ নাই, যাদের কেস ডিনাই হওয়ার পরে হয়তো বিআইএ বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলে পেন্ডিং আছে তাদেরও ভয়ের কোনো কারণ নাই। বিআইএ তে ডিনাই হওয়ার পরে যদি সার্কিট কোর্টে অ্যাপিল করে থাকে স্টেট অনুযায়ী, সার্কিট কোর্টে যদি কারো কেস পেন্ডিং থাকে, স্টে অফ রিমুভাল থাকে, স্টে করা থাকে, তাদের ভয়ের কোনো কারণ নাই। তবে যারা আনডকুমেন্টেড হয়ে গেছে আপনাদের জ্ঞাতার্থে বলছি দুইটা টার্ম ভেরি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ইলিগেল এবং আনডকুমেন্টেড। ইলিগেল বলতে কাদেরকে বোঝানো হয়, যাদের কোনো কেস সর্বোচ্চ আদালত কর্তৃক ডিনাই হওয়ার পরে তারা এই দেশে থাকার আর বৈধতা রাখে না। কারণ একটা ইউনিভার্সাল ল, সবাই আমরা সবসময় বলি ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল, ভয়েস অফ ইমিগ্রেন্টস, ইমিগ্রেন্টসরা যে দেশে যায় না কেন ওই দেশের ল তার উপর প্রযোজ্য। তারা কিন্তু কিছু অধিকার নিয়ে থাকে, যে দেশে আসুক এই দেশে আর দেশে অধিকার ভোগ করার অধিকার তার আছে। আমেরিকায় কেউ আসলে আমরা কেউ তাদেরকে শেল্টার দিই, এই দেশের মৌলিক অধিকার হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান। এই ক্ষেত্রে আমরা করি কি আমেরিকার সরকার তাদেরকে খাবার সুবিধা দেয়, থাকার সুবিধা দেয় এবং তার খরচের টাকাও দেয়, তার জন্য এই দেশের অধিকারটা ভোগ করতে পারে। কিন্তু আমরা আরেকটাও বলি ইমিগ্রেন্টসরা কিন্তু শুধু অধিকার নেই, তাদের কিছু কর্তব্য আছে, দায়িত্ব আছে। এক দেশে তাদের দেশের আইনটা আমাদের মানতে হবে, যে যে দেশে যাক না সেই দেশে আইন মানাটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরি। সো এই ক্ষেত্রে যারা ডিপোর্টেশন হয়ে গেছে তারা কিন্তু আইন অনুযায়ী দেশ থেকে চলে যাওয়ার কথা। যারা ক্রিমিনাল রেকর্ড আছে তাদেরকে প্রথম ফেজে বর্তমান আইনেও নিচ্ছে এবং আপনারা যেমন ওবামা প্রশাসন থাকা অবস্থায় আমি 12 সালে বাংলাদেশি একজনকে আমি ডিটেনশন থেকে বের করতে সক্ষম হয়েছিলাম 42 দিন পরে। সো এই জিনিসগুলো চলমান প্রক্রিয়া। কেন উদাহরণ দিলাম? চলমান প্রক্রিয়া, এটা কিন্তু থেমে থাকে না, এটাকে বলা হয় ফিউজিটিভ ইউনিটি কাজগুলো করে। কিন্তু ট্রাম্প মানে আতঙ্ক, ওই আতঙ্কটা মানুষ ভাবছে যে নতুন কিছু হয়তো নতুন কিছু হবে, আমরা এখনো কিছু জানি না। তার প্ল্যান অনেক কিছু ছিল এবং এটা এক্সিস্টিং আইনটা ফলো করতে তার কিন্তু কয়েক বছর লেগে যাবে। ডিপোর্টেশন কাদের হয়? অধিকাংশ ক্ষেত্রে ডিপোর্টেশন হয় যারা ধরেন কেস ফাইল করার পরে এনটিএ ইস্যু করা হয়, তারা হয়তো ডেট ভুলে গেছে। মেক্সিকানদের ক্ষেত্রে যা হয় তারা একটা নোটিশ নিয়ে আসে, তারা মনে করে এটা তারা আমেরিকায় ঢুকে গেছে, কাজ শেষ। কিন্তু তার যে কোর্টের ডেট আছে সে লয়ারকে ধরবে সেগুলো জানে না। তো এইসব কারণে তাদের কিন্তু ইন অ্যাবসেন্স ডিপোর্টেশন হয়ে যাচ্ছে। তো ওইগুলা যদি ক্রিমিনাল রেকর্ড থেকে তাদেরকে আগে ধরা হবে এবং যাদের ক্রিমিনাল কনভিকশন আছে অথবা অন্য দেশ থেকে আসছে, মিথ্যা কথা বলে দেশে প্রবেশ করেছে, তাদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড খারাপ, তাদেরকে ধরবে আগে।
আমেরিকান ল হচ্ছে যদি কেউ মিথ্যা তথ্য দিয়ে কোনো সুবিধা নিয়ে থাকে, we can go back to the original time এটা যত বছর হোক না কেন এগুলো তামাদি হয় না। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা যারা এখানে আছেন খবরটা পৌঁছাবেন। যদি কেউ বৈধভাবে থাকে, বৈধ উপায়ে কোনো কাগজ পেয়ে তাদের ভয়ের কোনো কারণ নেই, এবং সবার কেস সবাই কিন্তু জানে কার কি দুর্বলতা, এখানে কেউ বলতে হবে না। আপনারা যার যার অ্যাটর্নির সাথে কথা বলবেন, বলে ব্যবস্থা করবেন। আমরা ভয়কে জয় করতে হবে। একটু আগে কথা বলছিলাম, অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে, আমার কি হবে। আপনি জানেন আপনার কি হবে, আগে যে ল ছিল এখন সেই ল আছে, ল কিন্তু চেঞ্জ হয়নি, কিন্তু ওই যে আপনাকে ব্যবস্থা করলে ভয়কে জয় করতে সমাধান খোঁজার চেষ্টা করবেন। কিন্তু অনেককে বলবো কমিউনিটি আতঙ্ক তৈরি করাচ্ছে, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করুন। আতঙ্কিত হয়ে কোনো ভয়ে থাকতে পারবেন এই দেশে। এই দেশে আপনি ভয়ে লুকায় থাকা সম্ভব না। আর অনেক অর্গানাইজেশন আপনাদেরকে অনেক কথা বলবো, আমরা অ্যাটর্নি হিসেবে এইসব কথা বলতে পারবো না যে লুকায় থাকেন। নো, আইন তো আইনই, যে দেশে থাকুন না আইনটা ফলো করতে হবে। সবাইকে ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে আমি তো চেষ্টা করবো, কারণ এটা অথেন্টিক ভাবে কথা বলছি, আইনের বাইরে কথা বলি না। আনডকুমেন্টেড হচ্ছে, ধরেন কেউ টুরিস্ট ভিসা এখানে আসে, আসার পরে সে হয়তো 6 মাস স্টে পাওয়ার কথা, 6 মাস পরে সে কিছুই করলো না, সে কিন্তু ডকুমেন্ট নেই, আমেরিকান হিস্ট্রি ডকুমেন্টে তার নাম কিন্তু নাই, সে ইলিগেল। আবার ডকুমেন্টে তার কোথাও কিন্তু নাম নাই, তার আনডকুমেন্ট হয়ে গেল, তার মানে আমেরিকার সিস্টেম এসে নাই। আর ইলিগেল যেটা সে কিন্তু ডকুমেন্ট হওয়ার পরে সে কিন্তু সিস্টেমে আছে, তারা কিন্তু চাইলে সরকার যাদের ডিপোর্টেশন হয় তাদের কিন্তু সরকার চাইলে কিন্তু ট্র্যাক করতে পারে। হ্যাঁ, যদি কেউ সুপারভিশনে থেকে থাকে তাদের ভাবার বিষয় আছে। অনেকে হচ্ছে ডিপোর্ট হওয়ার পরে তারা সুপারভিশন আছে, তাদেরকে আইস অফিসে প্রতি মাসে বা 6 মাসে তাদেরকে হাজিরা দিতে হয়, তাদেরকে ট্রেস করা হয়, ফোনে চিপস লাগাই দেওয়া থাকে, তারা ফোন দিয়ে ট্র্যাক করে কোথায় কোথায়, তারা কিন্তু একটা জুরিসডিকশনে যেতে পারে না। সো এই ক্ষেত্রে তাদের যদি পাসপোর্ট থাকে তাদেরকে হয়তো নিজের দেশে বর্তমানে পাঠিয়ে দিতে পারে। আর আপনারা যে সংখ্যা করছেন অনেকে যে বার্থ রাইটটা চলে যাবে কিনা, বার্থ রাইটটা হচ্ছে আমেরিকার 14 অ্যামেন্ডমেন্টস এর মাধ্যমে করা হয়েছে। জাস্ট সোলি আমরা লিগ্যাল ভাষায় হচ্ছে রাইট অফ সয়েল, যে দেশে জন্মগ্রহণ করে দেশের রাইট সে গ্রহণ করে, ওটা যদি কোনো কারণে চেঞ্জ করতে হয় উই নিড টু চেঞ্জ দ্য 14th অ্যামেন্ডমেন্ট। আর এটা কনস্টিটিউশন চেঞ্জ করতে গেলে অনেক কষ্টসাধ্য বিষয়, এটা হচ্ছে 2/3 মেজরিটি লাগে হাউস এবং সিনেটে। সো এটা আদৌ সম্ভব কিনা আমরা জানি না। তো এই ক্ষেত্রে ভয়ের, এই ক্ষেত্রে এখানে যারা আছে তাদের ভয়ের কিছু লাগে, এটা তো ফিউচারের কথা বলা হচ্ছে। আর ডিন্যাচারালাইজেশনকে প্রশ্ন করে তাদের ন্যাচারালাইজেশন বাতিল হয়ে যাবে কিনা, এটা কোনোভাবেই সম্ভব না। যদি কেউ ফ্রড করে সিটিজেনশিপ পেয়ে থাকে এটা বাতিল হওয়ার বর্তমান আইনই আছে। এখানে আইন নিয়ে অনেকেই গবেষণা করতেছেন, সবাই মোটামুটি আইন বিষয়ে জানেন, কিন্তু হয়তো অ্যাটর্নি না। তো এই ক্ষেত্রে সবাই জানেন যে যদি ফ্রড করে কেউ ডকুমেন্ট পেয়ে থাকে তাদের এটা ন্যাচারালাইজেশন প্রসেসটা বাতিল হইতে পারে। ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্ট এই কাজগুলো করে থাকে, অতীতেও করতেছে, আমার অনেক কোর্ট আছে এগুলো করছে। আর যাদের গ্রিন কার্ড বাতিল হবে কেন, গ্রিন কার্ড বাতিল হওয়ার দুইটা কারণ, কয়েকটা কারণ আছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে অপরাধ করলে, যদি কেউ 360 ডেজ এর বেশি যদি ক্রিমিনাল কেসে জেলে থাকে, ম্যান্ডেটরি ডিপোর্টেশন এনটি ইস্যু করে ম্যান্ডেটরি তাকে বের করা যায়। অথবা ডোমেস্টিক ভায়োলেন্সে কিন্তু মিসডিমিনার হয়ে থাকে, যেমন স্বামী স্ত্রী ভাই বোন মা বাবা ওরা যদি মারামারি করে এবং সে গিলটি প্লে করার পরে সে যদি কোনো কারণে সে যদি গিলটি হয়, তো মিসডিমিনার হলো তার কিন্তু বর্তমান আইনে তার গ্রিন কার্ড বাতিল হওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। একজন অ্যাটর্নি হিসেবে আপনার তরফ থেকে যারা একটু প্যানিক সিচুয়েশনের মধ্যে আছে তাদের জন্য কি আপনার কোনো পরিকল্পনা আছে যে আপনারা ফান্ড এরকম কোনো সাহায্য সহযোগিতা প্রবাসীদের করবে? 1 নম্বর। আর 2 নম্বর হলো দেখা প্রোগ্রামটার পিছনে সবসময় গ্রাম একটা বিরোধী ভূমিকা ছবি ধন্যবাদ। ট্রাম্পের পরিকল্পনা বলতে পারবো না, তবে আমার একটাই অনুরোধ সবার কাছে, আপনারা সত্য বলবেন। অনেকে দেখা গেল যে সিটিজেন হয়েছে 2টা নাম, তার দেখা গেল আগের একটা নাম ছিল যে নাম আছে এটা বর্তমানে নতুন কোন আইন সে 4 বছর নতুন কোন আইন করতে পারেনি, কারণ অনেক বিরোধ করেছে, করতে পারে নাই, কিন্তু আতঙ্কটা ছড়াইছে এত বেশি। হ্যাঁ, এর মধ্যে সবাইকে বলবো যদি কারো স্পেন্ডিং থাকে
আপনারা প্যানিক না হয়ে আপনারা আপনাদের ডকুমেন্ট একটা কাগজ সাথে রাখবেন, যদি কারো কেস কোডে থাকে একটা ডকুমেন্ট সাথে রাখবেন, তাই তার কাভার হয়ে গেলেন। কিন্তু এই দেশের সিস্টেম হচ্ছে যাকে ক্ষমতা দেওয়া হয় তার আপনার নাম আর ডেট অফ বার্থ পুট করলে কিন্তু তারা জানতে পারবে আপনি সিটিজেন নাকি নন সিটিজেন, আপনার কোন কেস পেন্ডিং আছে। তো আপনারা কাগজ সাথে রাখবেন, ভয়ের কোনো কারণ নাই, ভয়কে জয় করতে হবে, যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। কারো কোয়ালিফাইড পিটিশন থাকলে রিওপেন করার সুযোগ আছে, কিন্তু কোয়ালিফাইড পিটিশন না থাকলে রিওপেন করার সুযোগ নাই, সুপারভিশন ছাড়া কোনো গতি নেই। ডেকা প্রোগ্রামটা চলমান, এটা আপনারা জানেন, অনেক বছর যাবত চলমান, এটা নিয়ে কথা হচ্ছে। এইটা নিয়ে এখনো কোনো যে কিছু হচ্ছে আমরা জানি না, তবে এটা যাই হোক না কেন একটা সমাধান হওয়ার কথা। এখন রিপাবলিকান পার্টি হয়তো চেষ্টা করবে এবং ডেমোক্রেটরা, আপনারা একটু আগে লাভের সাথে কথা বলছিলাম যে ট্রাম্প চাইলে কিন্তু সবকিছু করতে পারবে না, কারণ সেনেট কিন্তু এখানে ইন্ডিপেন্ডেন্ট সেনেট, সবাই কিন্তু ট্রাম্পের কথায় চলে না। আপনারা দেখতে পাচ্ছেন যে গেটস এখন যে পদ থেকে সরে আসছে তার নমিনি গুলা, সেটা কিন্তু বুঝতে হবে আমেরিকা এইরকম না যে কারো কথা চলে, এখানে তাদের নিজের দলের বিরুদ্ধে ভোট দিতে পারে। আমি সবাইকে এটা বলছি, আপনার ভয়ের কোনো কারণে কোনো কনসার্ন থাকলে আপনার যে স্টেটে থাকেন না কেন, প্রতি স্টেটে 2জন সিএস সেনেটর আছে, তাদেরকে আপনারা আপনার কনসার্ন গুলো বুঝাবেন, ফোন কল করবেন, হোয়াট ইউ নিড এজ এ কনস্টিটিউয়েন্ট, সে আপনার কথা শুনবে। যদি আপনার 100টা কল তার অফিসে যায় কোনোদিন যে এই বিষয়টা আমরা চাই না, সে কিন্তু এটা লিখে রাখবে যে আমার কনস্টিটিউয়েন্ট এটা নিয়ে কথা বলছে। আপনার কংগ্রেসম্যানদের যোগাযোগ করবেন, হোক সে রিপাবলিকান হোক সে ডেমোক্রেট, যোগাযোগ করবেন, কংগ্রেসম্যানকে যোগাযোগ করবেন, সিনেটরকে যোগাযোগ করবেন, তারা আপনাদের কথা শুনবে অথবা চিঠি লিখবে, তখন বুঝবে যে তার যে এলাকার লোকজন এসে চায় তার নেক্সট ইলেকশনে আসতে হবে। এবার কিন্তু ট্রাম্পকে মুসলিমও ভোট দিয়েছে, ইমিগ্রেন্টও ভোট দিয়েছে, সে এমন ডিস্ট্রাকটিভ কিছু করবে বলে মনে হয় না। এবং সর্বোপরি সিনেটে মোর পাওয়ারফুল, কংগ্রেস ইজ মোর পাওয়ারফুল, তাদেরকে আপনারা ইনভলভ করার চেষ্টা করেন, যে সিনেট থাকেন না কেন, যে কনস্টিটিউশন, তাদেরকে যোগাযোগ করার চেষ্টা করবেন। ভাই আপনি বলছেন যে নতুন কোনো আইনের দরকার নেই, তো সেটা ঠিক মানলাম, কিন্তু এখন ধরেন অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই দেশে টুরিস্ট ভিসা এসে ওভার স্টে করছে, ধরেন 2 বছর 2.5 বছর হয়ে গেছে, 1 বছরের ভিতরে তাদের অ্যাসাইলাম ফাইল করার কথা। যেহেতু লিবারাল সিটিজ, নিউ ইয়র্ক স্যাংচুয়ারি সিটি, কোনো রেড হয় না, কেউ জিজ্ঞাসা করে না, তারা সেইভাবে রয়ে গেছে। কিন্তু এখন তাদের করণীয়টি কি? তারা কোনো কেসও ফাইল করে নাই, এখন তাদের যারা ওভারস্টে করছে তাদের, আপনি যেটাকে বললেন, আমি ব্যক্তিগত কোনো পরামর্শ দেব না, তবে ওই সিচুয়েশনে হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন যখন আসে, যদি কেউ ওভারস্টে হয়, সে কোনো একটা পদ্ধতি অবলম্বন করা হচ্ছে, তো রিস্কে আগে থেকে আছে, কারণ সে যেহেতু ওভারস্টে হয়েছে। আমি বিশ্বের বিভিন্ন দেশে ঘুরি, ওইসব দেশে আপনি যাবেন, ইংল্যান্ড, ফ্রান্স, যে কোনো দেশ বলেন না কেন, আপনি যদি একটা স্ট্যাটাসের পরে যদি চলে যান, আপনার পুলিশ কিন্তু বাসায় আসে। কিন্তু আমেরিকা এত একটা উদার দেশ, কোন বাসায় আসে না। সো এই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প বাসা প্রবাসের বিরুদ্ধে কাজ করছে, তার একটা পদক্ষেপ নেওয়া উচিত। সে তার যে কোনো অ্যাটর্নির সাথে, কোয়ালিফাইড অ্যাটর্নির সাথে কথা বলে তার বর্তমান পরিস্থিতি, সে দেশে গেলে সমস্যা থাকলে সেখানে উইথহোল্ডিং ফাইল করতে পারে, একটা সিস্টেমে আসতে পারে। ক্যান্সেলেশন অফ ডিপোর্টেশন যেটা আছে, ক্যান্সেলেশন রিমুভাল প্রসিডিং যেটা খুব কম নন অনেকের কাছে, ক্যান্সেলেশন অফ রিমুভাল কিংবা 7 ইয়ার আর 10 ইয়ার এর দেশে 10 ইয়ার, তো ওই প্রসেসে কি তারা যেতে পারে যাদের ফাইনাল ডিপোর্টেশন হওয়ার পর? ফাইনাল ডিপোর্টেশন হওয়ার পরে, ওইগুলা করার পরে ফাইনাল ডিপোর্টেশন হওয়ার পরে তার কিন্তু একমাত্র ওয়ে হচ্ছে বিআইএ তে আপিল করা। বিআইএ নিলে তার আপিল করতে সার্কিট কোর্ট, আর কনস্টিটিউশনাল ইস্যু থাকলে ইউএস সুপ্রিম কোর্টে যায়, যদি কনস্টিটিউশনাল ইস্যু থাকে না তখন সার্কিট কোর্ট ইজ দ্য হাইয়েস্ট কোর্ট ফর দিস কাইন্ড অফ কেসেস। আর যদি ক্যান্সেলের বা যদি কেউ কোয়ালিফাইড পিটিশন থাকে, যদি আমেরিকান সিটিজেন থাকে, যারা হয়তো সমস্যা আছে বা তাদের প্রয়োজন থাকে, তখন তারা ক্যান্সেলের ফাইল করতে পারে। এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে বললে চলবে না, সে 10 ইয়ার্স আনইন্টারাপ্টেড থাকতে হবে। যদি অ্যাসাইলাম ফাইল করে থাকে অথবা সে যদি এনটিএ পেয়ে থাকে 10 ইয়ার্স এর একদিন আগে, তখনও কিন্তু সে ওই ক্যান্সেলের ফাইল করতে পারবে, তার কোয়ালিফাই করবে না। 10 ইয়ার্স আনইন্টারাপ্টেড থাকতে হবে, কোনো ধরনের ইন্টারাপশন ছাড়া, নো কোর্ট অ্যাপিয়ারেন্স। আমার কোশ্চেনটা হলো যে একজন অ্যাসাইলি যখন ফাইল করবে, অ্যাডমিনিস্ট্রেশন অফিস থেকে ডিনাই হলো, দেন কোর্টে গেল, কোর্টেও ডিনাই হলো, সেই ক্ষেত্রে সে যদি আপিল না করে, তাহলে কি তার কত দিনের মধ্যে তার যে কোনো কেস যদি একটা কোশ্চেন। আর সেকেন্ড হইল যে আমাদের অনেকেই আছে যে তার কেস ডিনাই হয়ে গেছে,
সেক্ষেত্রে যেহেতু আপনারা উদ্যোগ নিচ্ছেন একটা ইয়ের মাধ্যমে, অর্গানাইজেশনের মাধ্যমে, সেই ক্ষেত্রে আপনার অর্গানাইজেশন ওই টাইপের পিপলকে হেল্প করবে কি সরাসরি যদি আপনি ধন্যবাদ। যদি কোনো কেস কোর্টে যায়, কোর্টে কখন যায়, যারা আপনারা এখানে সবাই কিন্তু জনগণের সেবা করেন, অ্যাটেন্ডেন্স বোঝার জন্য বলতেছি, অনেকেই জানেন, তারপরে একটু জাস্ট রিফ্রেশ দ্য মেমোরি। কোর্টে কখন যায়, যদি কেউ অ্যাসাইলাম ফাইল করে, যদি সার্ভিসে গ্র্যান্ট হয় আর কোর্টে যায় না। কোর্টে তখন যে সার্ভিসে গ্র্যান্ট করার ক্ষমতা না থাকে, কেউ বিয়ের কেস ফাইল করলো, তার বিয়ের কেসে তারা সরকার বিশ্বাস করলো না, স্ট্রোক ইন্টারভিউসে ফেল করলো, তখন তারা করবে কি, নোটিশ ইস্যু করবে, এনটিএ ইস্যু করবে যে তুমি কোর্টে যাও। কোর্টে গিয়ে তখন ফাইনাল হবে। যদি কেউ হয়তো আসলো বিবাহিত অবস্থায়, অবিবাহিত বা আসলো, আসামে বিবাহিত ছিল, ওর ক্যাটাগরি চেঞ্জ করে সে আসলো, ধরা পড়লো সে মিথ্যা বলে আসছে, তখন তারটা এনটিএ ইস্যু করতে পারে, কোর্টে দিতে পারে। কোর্টে যখন যায়, সে যদি ভ্যালিড গ্রাউন্ড না থাকে, কোর্টে ডিনাই করলে পরে ওইটা হবে কি, তখন ফাইনাল অর্ডার অফ রিপোর্টেশন হয়ে যায়। উইদিন 30 ডেজ তাকে আপিল করতে হবে এই জাজের এগেইনস্টে। আপিল ফাইল করলে সে এটা পেন্ডিং থাকে, আর ওইটাও যদি ডিনাই হয়ে যায়, তখন হবে ফাইল হবে বিআইআর, পরে হবে ইউএস সার্কিট কোর্টে, যার স্টেট অনুযায়ী। সো যখন সব ডিনাই হয়ে যাবে, তার আর কোনো অপশন থাকে না, হি অর সি মাস্ট লিভ, অর যদি তার ডকুমেন্ট না থাকে কোনো দেশে পাঠানোর, তখন তার সুপারভিশনে রাখা হয়। তারপর কোনো দেশে যাওয়ার তার পাসপোর্ট নেই, তাকে কোথায় পাঠাবে। এই ক্ষেত্রে বর্তমান সরকার হয়তো চাইতে পারে যে কার সাথে তারা কোন কোন দেশের সাথে কি ধরনের ইয়া করবে, তারা এটা চাইতে পারে। ওয়েন ভাই, যদি প্রেসিডেন্ট নির্ভয়া আদেশের মাধ্যমে ডিপোর্টেশনের একটা উদ্যোগ নেয়, তখন কি হবে? ডিপোর্টেশন নির্দেশ লাগাই, এটা তো ডিপোর্টেশন সবসময়, এটা তো ফিউচারে ব্রিগেড কাজ করতে আছে, এটা অলরেডি কাজ, নির্দেশ লাগে না। যে এক্সিস্টিং যে ডিপোর্টেশন একটা সেকশন আছে, ফিউজিটিভ ইউনিট, তারা রাত 5টার সময় বাসায় যে হানা দেবে, তারা লুক খুঁজবে, কার নামে কমপ্লিটলি দেখার পরে ভোর রাতে যায় অথবা গাড়িতে বসে থাকবে, কখন সে বের হয় ওই সময় তাকে এটা ধরবে। তো এটা কিন্তু চলমান একটা প্রক্রিয়া, আমরা নিউ ইয়র্কে থাকি এটা বুঝি না, এবং কন্টিনিউয়াস এটা চলতেছে, নতুন না এটা। একটা কোশ্চেন, তো এখানে যে আমাদের কমিউনিটির মধ্যে একটা রিউমার আছে যে প্যারেন্টস এর মধ্যে একজন সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডার না হলে সে এখানে চাইল্ড বার্থ দিলে সেটা অটোমেটিকলি, যেটা নরমালি এতদিন হয়ে আসছিল, তো এই ব্যাপারটাতে আপনার কাছে কি স্পেসিফিক কোনো এটা এখনো কিছুই হয় না, হবে বলে মনে হয় না। এই বর্তমানে আইনের কোনো চেঞ্জ হয়, দেশ থেকে এটা মানুষ ফোন করে আসা বন্ধ করতে, ভাই আর তো বাচ্চা হলে চিনাজর খবর না গিয়ে লাভ কি। তো এটা হচ্ছে কোনো আইন এখনো চেঞ্জ হয় না, এটাই বলছিলাম 14 অ্যামেন্ডমেন্ট চেঞ্জ করতে গেলে অনেক সময় ব্যাপার, ওটা কংগ্রেস সিনেট সবার অনুমতি লাগবে, 2/3 মেজরিটি লাগবে, এটা সম্ভব না। আচ্ছা, এটা এতক্ষণ তো আনডকুমেন্টেড আর ইলিগাল বলল, এখন অন্য আরেকটা প্রশ্ন, যেহেতু আপনি ইমিগ্রেন্ট ইন্টারন্যাশনাল, আরেকটা পেনিক সৃষ্টি হয়েছে কমিউনিটি, পারিবারিক কোটায় যারা আবেদন করছে, এগুলি তো বহু বছর থেকে পেন্ডিং ঘিরে চলছে, এবং এই ব্যাপারেও নাকি ট্রাম্পের একটা অ্যাকশন আসবে যে মুসলিম কান্ট্রির যারা আত্মীয় স্বজনকে স্পন্সর করছে পারিবারিক কোটায়, তাদেরটা একেবারে বন্ধ করে দিতে পারে। এই ব্যাপারে আপনার কি মেসেজ কমিউনিটিতে? ধন্যবাদ। যারা এই কথাটা বলে, যাদের কেস অলরেডি ইউএসসিআইএস রিসিভ করেছে, টাকা নিয়েছে অথবা অ্যাপ্রুভাল হয়, তাদের ভয়ের কোনো কারণ নাই, কারণ এগুলা চলমান চলবে। আমরা ব্যাকলগে পড়েছি, ব্যাকলগ থাকতেই পারে একটা দেশে, আমরা প্যান্ডামিক এবার লক্ষ লক্ষ মাইল ব্যাকলগ, নতুন কোন আসবে বলে মনে হয়, এমনও হতে পারে আরো তাড়াতাড়িও হইতে পারে। আমরা এখনো কোনো নীতি দেখে আসে নাই, কিন্তু অনেকদিন যারা পেন্ডিং তারা কিন্তু তাড়াতাড়ি হতে পারে অথবা ডিলে হতে পারে ব্যাকলগ, কিন্তু এগুলো করতে গেলে কিন্তু সিনেটের অনুমোদন লাগবে। আর এগুলো আপনারা জানেন, এসিএলইউ সহ অনেকগুলো সংগঠন অলরেডি লসু করার জন্য বসে আছে, তারা ডিস্ট্রিক্ট কোর্টে ফাইল করার জন্য। সো কোনো কিছু এই দেশে স্থায়ী না যে বললেই হয়ে যাবে এমন না যে হচ্ছে। কেউ যদি মানে ডিপোর্টেশনের ক্ষেত্রে যদি পাসপোর্ট না থাকে, তাকে ফেরত পাঠানো কি মানে ফেরত পাঠানো যেতে পারে নাকি? এটা সবাই আপনারা জানেন, এখানে লাভলুগারে করেছি অনেক আগে থেকে, আমাদের নাজমুল ভাই, কামরত্ত যারা আছে সবাই, সজুল ভাই, আমাদের ফরিদ ভাই, সবাই জানেন যে যাদের পাসপোর্ট নাই তাদেরকে কোথায় পাঠাবে, তখন তারা ট্রাভেল ডকুমেন্ট চায়। এই যে সরকার করে কি, যেই দেশের সরকারের কাছে পাঠাবে
ওই সরকারের সাথে আমেরিকা একটা বোঝাপড়া হবে, তার জন্য ডকুমেন্ট গুলা দেয়, কারণ না দিলে কিন্তু পাওয়া যায় না, তখন এদেরকে সুপারভিশনে রাখতে হয়। আর যদি ট্রাভেল ডকুমেন্ট পাওয়া যায়, এই ক্ষেত্রে সরকার নীতি নির্ধারণ দিতে পারে। কেউ যদি হয়তো বার্থ সার্টিফিকেট দিয়ে থাকে, আগে অবশ্য সময় দিচ্ছে বার্থ সার্টিফিকেট, তখন হয়তো ওই অনুযায়ী তার ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করবে, কোনো একটা চেষ্টা করতে পারে। কিন্তু সাধারণ ক্ষেত্রে এগুলো হয় কি, তাদেরকে সুপারভিশনে রাখা হয়, জেলে নেওয়া হচ্ছে না। জেলে নিলে একটা লোককে জেলে রাখতে গেলে আমেরিকার অনেক টাকা খরচ হয়, $60 বেশি পার ডে। এগুলো আমাদের টার্গেট। এখানে আপনারা যারা বসে আছেন সবারই টাকা যাচ্ছে এগুলাতে। তো এগুলো তারা সুপারভিশন দিয়ে যে মাসে মাসে হাজিরা দেও, আর ডকুমেন্ট থাকলে তারা পাঠিয়ে দেয়। মানে এমনিতে ধরেন ওই পাসপোর্ট ছাড়া পাঠানোর কোনো ট্র্যাক আছে কিনা, কতজনকে পাঠানো হয়েছে বা এ ধরনের কোনো হিস্ট্রি আছে কিনা? ওই হিস্ট্রিটা আমি এখনো আমার কাছে এতজনকে মানে পাসপোর্ট ছাড়া পাঠানো হয়েছে এরকম কোনো ওই রকম আসলে বলা যায় না, কারণ এটার পরিসংখ্যান কেউ রাখে না। আমেরিকার এগুলোর পরিসংখ্যান আসলে হচ্ছে না। এটা কাদের জন্য আতঙ্ক? ট্রাম্প আসলে কাদের জন্য আতঙ্ক? ধন্যবাদ। আতঙ্ক হচ্ছে যারা ডিপোর্টেড হয়ে গেছে অলরেডি, দেশ থেকে যায় নাই, এবং যাদের ক্রিমিনাল রেকর্ড আছে। এটা প্রথম শর্ত। যারা কি ধরনের ক্রিমিনাল? যে কোনো ক্রিমিনাল রেকর্ড, রেপ, অ্যাসল্ট, যে কোনো ধরনের কনভিক্টেড ফেলনিটা আগে। আমেরিকায় ল হচ্ছে ক্লাসিফিকেশন কিভাবে, মিসডিমিনার, ফেলনি। ছোট ক্রাইমকে বলা হয় মিসডিমিনার, আর বড় ক্রাইমকে 1 বছর বিচার দেওয়া যায় ফেলনি। যারা ফেলনি কনভিক্টেড তাদেরকে আগে ধরবে, তারপর যারা মিসডিমিনার। কমিটির মেসেজ সবসময় বলি, স্টে ইউনাইটেড থাকবে এবং ভয় না পেয়ে সমাধান করার চেষ্টা করবে। সবাই সবার ভিতরটা জানে, কিন্তু এমন না যে আপনাকে অনেক কিন্তু প্রস্তুত যে এখন যার ইচ্ছা সে কি থাকতে চাইবে, নাকি এই দেশে থাকবে, নাকি তার পাসপোর্ট ইস্যু করবে। হয়তো কাউকে হয়তো অ্যারেস্ট করলো, সে হয়তো জেলে থাকবে 2-3 মাস। অনেকে কাউকে জেলে থাকার থেকে ভালো তুলে দেবে। ওই রকম আর কি জিনিসটা ডিপেন্ড করে। আর সবাই বলবো, যার অ্যাটর্নির সাথে কথা বলেন, দরকার পড়লে সেকেন্ড ওপিনিয়ন, থার্ড ওপিনিয়ন নেন। আপনার কোনো অপশন আছে কিনা দেখেন, যার সামনে আসে ফেস করতে হবে। ভয়ে এই দেশে ভয় করে লুকায় থাকা যায় না। আপনারা জানেন আমেরিকায় চাইলে দুনিয়ার যে দেশ থেকে নিয়ে আসতে পারবেন। তো এই দেশে ভয়ে থাকার কিছু নাই, ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। আচ্ছা, আরেকটা বিষয়, ওই যে কথাটা বললেন, আমেরিকা চাইলে দুনিয়ার যে কোনো জায়গা থেকে করে ওই প্রসঙ্গেই আপনারা তো ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল যারা সিটিজেনশিপ নিচ্ছেন, আমরা যারা সিটিজেন ইউনাইটেড স্টেটসে, আমাদের কতটুকু এখতিয়ার আছে? আমি বাংলাদেশের কথাই বলি যে আমি সিটিজেন আমেরিকার, বাংলাদেশে গিয়ে সংবিধান সংশোধনী কমিশন হচ্ছি, অমুক কমিশন হচ্ছি, এমনকি উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের অনেকেই আমাদের ইউনাইটেড স্টেটসের ছিলেন। তাদের কতটুকু এখতিয়ার আছে, কতটুকু লিবারেল ভাবে যুক্তরাষ্ট্র দেয়? আমি উল্টা দিকে গেলাম না। এখন দেখেন, আমেরিকা হচ্ছে এমন একটা দেশ, আইনের দেশ, কিন্তু যাকে ধরে সবাই কম বেশি এখানে অপরাধ করে। আমাদের প্রেসিডেন্ট ট্রাম্পকেও কনভিক্টেড করেছে তাকে, এবং বাইডেনের ছেলে কনভিক্টেড করেছে। ক্রাইম হলে তারা তদন্ত করে বের করতে হবে। যদি আইনের বহির্ভূত হয়, তারা আসতে না কাজগুলো ধরবে। সেটা এই দেশের এমন না যে ধরবে, আইনের বহির্ভূত কেউ কাজ যে উদ্দেশ্যে করে না কেন, ওটা সরকার চাইলে অ্যাটর্নি জেনারেল তাদেরকে ইনভেস্টিগেট করতে পারবে। সবাইকে ধন্যবাদ। আর বলা যায় কিরণ ভাই, এই যে ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল ইনকর্পোরেটেড, এটার উদ্দেশ্যটা কি? আপনাদের উদ্দেশ্যটা আমরা ভয়েস অফ ইমিগ্রেন্টস, আমরা ইমিগ্রেন্টদের হেল্প করি। শুধু বাংলাদেশি না, আমেরিকাতে নিউ ইয়র্কে কুইন্সে আমাদের 192 দেশের বেশি লোক বসবাস করে। সবার সমস্যা নিয়ে কথা বলি। ইজ কাইন্ড অফ হেল্পিং পিপল নো ইউর রাইটস, all aspects of all immigrants. আমি আগে বলছি, ইমিগ্রেন্টস একটা দেশে একটা অধিকার আছে, তার দায়িত্ব কর্তব্য কিন্তু আছে। আমরা দায়িত্বটা ভুলে যাই, শুধু অধিকার নিয়ে কথা বলি। আমরা চাই যে একটা যেমন রাস্তা পরিষ্কার করবো, এটা আপনার অধিকার মধ্যে, আপনার কর্তব্য মধ্যে পড়ে। একটা দেশে থাকবেন, চলবেন, এই দেশে আপনি কিছু করবেন না, ওটা তো না। এই জন্য তো সমস্যা, মানতে হবে। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত করতে ডিপোর্টেশনের সংখ্যা 10 লাখ, এটা কি সত্যি? এরকম সর্বোচ্চ আদালত বলতে সুপ্রিম কোর্ট, এটা সুপ্রিম কোর্ট ডিপোর্টেশন করে না। ইউএস সুপ্রিম কোর্ট হচ্ছে শুধু সাংবিধানিক ইস্যু নিয়ে কথা বলে।
সাংবিধানিক কেস ছাড়া সুপ্রিম কোর্ট কোনো কেস শুনে না, স্টেট টু স্টেট কেস অথবা সাংবিধানিক কেস শুনে কেস হলে সুপ্রিম কোর্ট দেখে, অন্য কোনো কেস ডিপোর্টেশনে সুপ্রিম কোর্ট দেখে না। এটা ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট না, সার্কিট কোর্ট থেকে ইমিগ্রেশন কোর্ট থেকে। থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ কষ্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।